নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা দেখে নেব জুতো যখন পুরনো হয়ে যায় তার গ্রিপ কিভাবে তৈরি করতে হয়, এমনকি যে সমস্ত ননস্টিকের ফ্রাই প্যানগুলোকে কিভাবে তার নিচে নোংরা হলে পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে একটা শাড়ি। তো শাড়ি সাধারণত আমাদের বাড়িতে আমরা মেয়েরা খুবই পছন্দ করি, এই জন্য অনেকটা করে কেনা হয়। এবার এই ধরনের যে সমস্ত হেভি ওয়ার্কের যে শাড়িগুলো আছে আমরা আমাদের আলমারির মধ্যে গুছিয়ে রাখি, কিন্তু দেখবেন শাড়ি রাখতে রাখতে আলমারিতে একটা সময় হয় জায়গা থাকে না। তখন কি হয়, শাড়ির সঙ্গে ম্যাচিং করে যে সমস্ত সায়া ব্লাউজ এই সমস্ত না আমরা খুঁজে পাই না। শাড়ি যদিও বা খুঁজে পাই, মানে কোনটা পরবো, তখন তার ম্যাচিং করে যে ব্লাউজগুলো আছে সায়াগুলো আছে খুঁজেই পাওয়া যায় না, অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। তাই আজ আমরা দেখে নেব কি উপায়ে শাড়ির সঙ্গে ব্লাউজ রাখবো, সায়া রাখবো, যার ফলে আমরা একটা হাত দিলেই সবকটাই একসঙ্গে পেয়ে যাব। আলাদা আলাদা জায়গায় রাখার প্রয়োজনও হবে না, আবার আলমারির মধ্যে অনেকটা জায়গাও কম লাগবে। তো প্রথমত আমি এখানে শাড়িটাকে প্রথমে সরু করে ভাঁজ করে নিলাম। তারপর সেই শাড়ির মধ্যে আমি ব্লাউজটা এইভাবে খুলে আটকে নেব। ব্লাউজটা ঠিক আমি যেভাবে রাখছি আপনাদেরও কিন্তু একইভাবে কাজটা করতে হবে। এইভাবে এবার ব্লাউজের এই পেছনের মানে সাইড থেকে যে এক্সট্রা অংশ আছে সেই অংশটাকে আমি ভাঁজ করে শাড়ির ভেতরের দিকে দিয়ে দেব। তো এইভাবে দুটো সাইড থেকে ভেতর থেকে দিয়ে দিলাম। আর ব্লাউজটাকে কিন্তু মাঝখানে রাখবো না, একটু নিচের দিকে নিয়ে যাব। নিয়ে এইভাবে শাড়িটাকে আমি যেভাবে ভাঁজ করছি এইভাবে কিন্তু আপনাদেরও ভাঁজ করতে হবে। এইবার নিচের যে অংশটা ব্লাউজের মধ্যে ঢুকিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু শাড়ি আর ব্লাউজ একসঙ্গে করে আমি গুছিয়ে নিলাম। এইভাবে যদি আপনারাও রাখতে পারেন, আলমারির মধ্যে জায়গা তো অল্প লাগবেই, সঙ্গে করে সায়া, শাড়ি, ব্লাউজ সমস্ত কিছুই একসঙ্গে পেয়ে যাব। এবার আমি এখানে কিন্তু সায়াটা রাখলাম না, আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে এই যে শাড়ির ভাঁজে সায়াটাও রাখতে পারেন, তাহলে একটা জায়গার মধ্যে সবটাই কভার হয়ে যাবে। তো বন্ধুরা, এই জায়গাটার মধ্যে সায়াটা আপনারা গুছিয়ে রাখতে পারেন। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে এখানে আছে একটা চপ্পল। তো এই ধরনের চপ্পল ছোট বাচ্চা হোক আর বড়রা আমরা যারাই ব্যবহার করি, বিশেষ করে ছোট বাচ্চারা ব্যবহার করতে করতে যখনই নিচের অংশ কিছুটা এরকম সমান হয়ে যায়, মানে গ্রিপ নষ্ট হয়ে যায়। তো গ্রিপ নষ্ট হয়ে গেলে কি হয়, সেই জুতোর গ্রিপটাকে কিন্তু আনতে হবে। গ্রিপ না আনলে বাচ্চারা যখন এই চপ্পলটা পরে বাইরে যাবে, যেহেতু এখন বর্ষার সিজনে রাস্তাঘাট স্লিপ হয়ে গেছে, সেই স্লিপের মধ্যে চপ্পলটা যদি পরে বাইরে বেরোয় তখন হঠাৎ করে পড়ে গিয়ে হাত পা ভাঙার একটা সম্ভাবনা থেকে যায়। তাই ছোট বাচ্চা হোক আর বড় হোক সবারই কিন্তু একই রকম দুর্ঘটনা ঘটতে পারে। আমরা কিভাবে জুতোর নিচে সমান হয়ে গেলে তার মধ্যে গ্রিপটা আনবো, একটা চাকু নিয়ে নিয়েছি। এবার চাকুটাকে আমি গরম করে নিলাম। গরম করার পর আমরা কিন্তু এইভাবে চপ্পলের নিচে গ্রিপটা তৈরি করে নিচ্ছি। মানে এইভাবে গুন আকারের এদিক থেকে একবার ওদিক থেকে একবার এইভাবে টেনে নেব। লম্বা করে টেনে নিলে কিন্তু খুব সুন্দর গ্রিপ তৈরি হয়ে যাবে। বন্ধুরা, চপ্পল পুরনো হয়ে গেলে বাদ দিয়ে আবারও কিন্তু আমরা নতুন চপ্পল আনার চেষ্টা করি। তো ফালতু টাকা পয়সা খরচা না করে চপ্পল পুরনো হয়ে গেলেও আমরা কিন্তু চপ্পলের উপরের দিকটা যদি ভালো থাকে সেক্ষেত্রে আমরা নতুন করে চপ্পলের গ্রিপটা তৈরি করতে পারবো। চাকুটাকে গরম করে এইভাবে লম্বাভাবে টান দিলেই কিন্তু এই জায়গাটা হালকা হালকা কেটে যাচ্ছে, এখানে গ্রিপ তৈরি হয়ে যাচ্ছে। এবার এই বর্ষার দিনে যেহেতু রাস্তা স্লিপ থাকে, তাই গ্রিপ ছাড়া চপ্পল পরলেই দেখবেন একটা পড়ে যাওয়ার যে ব্যাপার থাকে সেটা আর হবে না। তো আমরাও বাড়িতে বসেই এইভাবে চপ্পলের গ্রিপ কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবো। চপ্পলটা পরেও যাবে না, আমাদের পরতে কোনো সমস্যাও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আমি জলের পাত্র নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ কোলগেট। তো খালি একটা প্যাকেট আমার ছিল, তার মধ্যে থেকে কিছুটা কোলগেট আমি দুবারের মতো দিয়ে দিলাম। একটু বেশি করে কোলগেটটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিশ্রণটা খুবই ভালো তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ লেবু। তো লেবুর রস চেপে দিয়ে দিচ্ছি, আর লেবুর খোসাটাও একসঙ্গে করে আমি দিয়ে দেবো। তো এখানে হাফ লেবু নিয়ে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিলাম জলের মধ্যে, সঙ্গে খোসাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা।
তো বন্ধুরা, খাবার সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে এর রিয়াকশানটা কিন্তু দেখতে পাচ্ছেন, রিয়াকশানটা কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। এইবার আমরা এই জলটার মধ্যে দিয়ে দেব ভিনিগার। তো ভিনিগারও এখানে 1 ঢাকনা মতো দিয়ে দেব। ভিনিগার দেওয়ার পর এই যে প্রত্যেকটা উপকরণের মধ্যে খুবই কার্যকরী, কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস ভরা। এবার আমরা গ্যাস ওভেনটা ধরিয়ে নিয়েছি, তার উপর এই জলের পাত্রটা বসিয়ে দিয়েছি। জলটাকে আস্তে আস্তে ফোটাতে হবে। তো এখানে 2 কাপ মতো জল আছে, সেই 2 কাপ জলটাকে 1 কাপ জলে পরিণত করতে হবে। মানে 10 থেকে 15 মিনিটের একটু বেশি পর্যন্ত জ্বালাতে হবে। আপনারা যখন আন্দাজ করে বুঝবেন যে 1 কাপ মতো হয়ে গেছে, সেই পর্যায়ে সেটাকে বন্ধ করে দেবেন। জলটা অনেকটা ফুটে উঠেছে, আমি বন্ধ করে দিয়েছি জলটা অনেকটা কমে যাওয়ার পর। এবার লেবুর খোসাটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা কি করব? এই পর্যায়ে যে সমস্ত ননস্টিকের যে পাত্রগুলো আছে তার নিচের দিকে দেখবেন রান্নাবান্না করতে করতে একদম কালো হয়ে যায়, তো নোংরা দাগ পড়ে যায়। আমার এটা যেহেতু পুরোটা কালো না, কিন্তু অনেকটা সময় অনেকটা কালো হয়ে যায়। কালো হয়ে গেলে তারাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে খুবই ভালো ফল পাবেন। তো তার আগে আমাদের কি করতে হবে? টিস্যু নিয়ে নিয়েছি। তো আপনারা নিউজ পেপার অথবা টিস্যু যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে সেটাই ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 থেকে 4টে টিস্যু নিয়ে নিয়েছি, নিয়ে একটার পর একটা এভাবে বিছিয়ে দেব। দেওয়ার পর কি করব? এই যে টিস্যুটা দিয়ে নিলাম, টিস্যুর উপরেই কিন্তু দিয়ে দিতে হবে আমাদের ওই মিশ্রণটা। তার কারণ কি? কারণ এই মিশ্রণটা যদি টিস্যুর উপরে না দিতাম, ডাইরেক্ট প্যানের নিচে দিতাম, তাহলে কী হতো? জলটা কিন্তু চারি সাইডে গড়িয়ে পড়ে যাবে, এই জায়গায় স্টে করবে না। তো আমাদের চিন্তা করতে হবে যে যেন কড়া হোক, হাঁড়ি হোক, এদের নিচের যে অংশটা এরকম কালো হয়ে গেছে সেখানে এই মিশ্রণটা স্টে করে। তার জন্য আমরা এখানে টিস্যু দিয়ে দিয়েছি, দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিতে হবে। তো বন্ধুরা, 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে এসেছি। টিস্যুটাকে এবার এখান থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিলে অলরেডি এখানে অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে? এবার টিস্যুটা দিয়ে একটু নাড়িয়ে নেবেন, মানে এইভাবে একটু পরিষ্কার করে নেবেন, দেখবেন অনেকটা পরিষ্কার হচ্ছে। এরপর একটা স্কচব্রাইট নিয়ে নেবেন। স্কচব্রাইটের সাহায্যেই কিন্তু এই প্যানের নিচের অংশটা অনেকটা পরিষ্কার চকচক করবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও বাড়িতে বসেই যে এই আমাদের যে সমস্ত পাত্রের নিচে প্রচুর কালো হয়ে গেছে, সেই সমস্ত পাত্রগুলোকে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারছেন। তো আশা করছি বন্ধুরা, আমার এই কাজটা আপনাদের অনেকটা ভালো লাগবে এবং অনেকটা কাজে আসবে। তো আমাদের সংসারের মাঝে মাঝে এমন এমন কিছু কাজকর্ম এসে পড়ে, সেইগুলো করতে গেলে একটু ঝামেলার মনে হয়, একটু সময় লাগে, কিন্তু একটু সময় করে কাজটা যদি করতে পারি তাহলে সেই ঝামেলার কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। তো এইভাবে দেখতে পাচ্ছেন স্কচব্রাইট দিয়ে আমি যতবার ঘষছি, ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিষ্কার চকচক করছে। তো আপনাদের বাড়িতেও যখন এই ধরনের পাত্র থাকবে অবশ্যই কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করবেন, দেখবেন সেই পাত্রের নিচের অংশটা কালো থাকলেও অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, প্রায় নতুনের মতোই। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।